তো এখন আমাদের ম্যাথটার দিকে তাকালে দেখতে পারবো আমাদের এ এবং বি নামক দুইটা বস্তু দেয়া আছে। এ এবং বি নামক দুইটা বস্তু দেয়া আছে এবং তাদের চার্জের প্রকৃতিটা বলা নাই। আমি চার্জের প্রকৃতিটা বলি নাই যে এটা পজিটিভ না নেগেটিভ চার্জ, কেন বলিনি পরে দেখবো। তো এখন কোশ্চেনটা যদি পড়ি যে এ ও বি এর সংযোগ রেখা বরাবর কোথায় আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল ভারসাম্য সৃষ্টি করবে। তো ম্যাথটা সলভ করার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বলের ভারসাম্য মানে আবার কি, বলের ভারসাম্য জিনিসটা কি। এখন এই যে বলের ভারসাম্য বুঝতে আমাদেরকে হেল্প করবে লব্ধি বল। লব্ধি বল, এখন লব্ধি বল অনেক ক্ষেত্রে হয়, আমরা একটা ক্ষেত্র বাছে নিছি, সেটা হচ্ছে বলগুলো যখন বিপরীতমুখী ক্রিয়া করবে। বল দ্বয় বা দুটো বল যখন বিপরীতমুখী এই ক্ষেত্রটার মধ্যে লব্ধি বল বের করার সূত্র হচ্ছে এফ নেট। লব্ধি বলকে এফ নেট দিয়ে প্রকাশ করা হয়। এফ নেট ইজ ইকুয়াল বড় বল বিয়োগ ছোট বল। এখন আমি তো জানি না F1 বড় নাকি F2 বড়, ওই জন্য এখানটা এরকম চিহ্ন একটা ব্যবহার করা হয়েছে। এই চিহ্নটা দিয়ে বোঝায় এখানটার মধ্যে যেইটা বড় বল হবে সেইটার থেকে আরেকটা বল বিয়োগ যাবে, বুঝছো? এইটা হচ্ছে লব্ধি বলের সূত্র। এখন প্রশ্ন হচ্ছে লব্ধি বলের সূত্র তো বুঝলাম, বাট লব্ধি বল জিনিসটা কি? আসো এখন লব্ধি বল জিনিসটাকে ভিজুয়ালাইজ করি। মনে করো এইটা একটা বিন্দু, হ্যাঁ। এখন এই বিন্দুটাকে ডান মানে হচ্ছে বাম দিকে টানা হচ্ছে 5 নিউটন বলে, এইটাকে আমরা বললাম F2 বলে টানা হচ্ছে এই দিকে, এবং এই দিকে টানা হচ্ছে F1 যদি বলি F1 হচ্ছে 10 নিউটন বলে ডান দিকে টানা হচ্ছে। এখন তুমি যদি এখান থেকে লব্ধি বল বের করো কত হবে বলো তো? এখান থেকে লব্ধি বল মানে ওই যে বড় বলটা বিয়োগ ছোট বলটা, তাহলে এখানে বড় বল কত? F1 মাইনাস F2, অর্থাৎ 10 বিয়োগ 5 ইজ ইকুয়াল 5 নিউটন। আমাদের লব্ধি বল 5 নিউটন। বাট আমাদের প্রশ্ন ছিল লব্ধি বল জিনিসটা কি, এটা তো ভিজুয়ালাইজ করতে হবে। আসো এখন দেখি, তুমি যখন একটা বিন্দুকে এই দিকে 5 নিউটন বলে টানতেছো, ঠিক সেম ভাবে এই দিকে 10 নিউটন বলে টানতেছো, তাহলে বলো তো এই যে সাম্য বিন্দুটা বা এই যে পয়েন্টটা কোন দিকে যাবে বলো তো? নিশ্চয়ই যে মানে যেখানে 10 নিউটন বলে টানা হইতেছে এই বিন্দুটা 10 নিউটন বলের দিকে চলে আসবে। এইটা আমরা আমাদের সাধারণ জ্ঞান থেকে বলি, বাট এইটা ফিজিক্সের ভাষায় ব্যাখ্যা করে লব্ধি বল। কিভাবে? তুমি যখন এই দিকে 5 নিউটন বল দিতেছো এবং এই দিকে 10 নিউটন বল দিতেছো, তখন এই 10 নিউটন বলটা দুইটা ভাগে মোটামুটি ভাগ হয়ে যাবে। একদিকে মনে করো 5 নিউটন, আরেকটা হচ্ছে 5 নিউটন। এখন দুইটা 5 নিউটনের মধ্যে এই যে 5 নিউটন বল, এইটা বল ক্রিয়া করবে এই দিকের 5 নিউটন বলটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, এই দিকের 5 নিউটন বলটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য। এবং অবশিষ্ট যেই 5 নিউটন বলটা থাকবে, তখন এই 5 নিউটন বলটাতে এই বিন্দুটা এই দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো? তুমি অ্যাকচুয়ালি টানতেছো 10 নিউটনে, বাট তোমার 5 নিউটন ব্যয় হইতেছে ওই পাশের 5 নিউটনটাকে ব্যয় করে দেওয়ার জন্য, এবং তোমার অ্যাকচুয়ালি শেষে কার্যত হইতেছে বা কার্যকর বল পাইতেছো তুমি 5 নিউটন। 5 নিউটন বলটা বলে তোমাদের এই বস্তুটা এই দিকে আসা শুরু করবে। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের অবশিষ্ট বল, এইটা কি বলা হয়? লব্ধি বল। এটা কি বলা হচ্ছে? লব্ধি বল। বুঝছো? তাহলে লব্ধি বল যদি শর্টকাটে বলি, লব্ধি বল হচ্ছে সবগুলা কাহিনী শেষে অবশিষ্ট বল। এটাকে আমরা এখানটায় লিখি যে কাহিনী শেষের অবশিষ্ট বল। লব্ধি বল মানে কাহিনী শেষের অবশিষ্ট বল। কোন ক্ষেত্রে? এই যে বলদ্বয় যখন পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করবে। দেখো তো, একটা বল ক্রিয়া করতেছে এই দিকে, আরেকটা বল ক্রিয়া করতেছে এই দিকে, তাহলে দুইটা বিপরীতমুখী না?
এই ক্ষেত্রে লব্ধি বল জিনিসটা হচ্ছে আমাদের এই যে কাহিনীটা শেষে অবশিষ্ট যে বলটা থাকবে সেইটা, রাইট? আচ্ছা, এখন আরেকটা চিন্তা করো তো। এখন মনে করো আরেকটা, এবার সেম বিন্দুটা এবার তোমাদের এই যে বাম দিকে টানা হচ্ছে, মনে করো 15 নিউটন বলে, 15 নিউটন বলে, এটা হচ্ছে F2, এবং ডান দিকে টানা হচ্ছে 5 নিউটন বলে, ডান দিকে টানা হচ্ছে 5 নিউটন বলে। এখন এইখানটা লব্ধি বলটা কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারতেছো? যেহেতু 15 নিউটন বলে টানা হচ্ছে, যেটা 5 নিউটন থেকে বড়, অর্থাৎ এই বস্তুটা এই দিকেই অগ্রসর হবে, এই বিন্দুটা এই দিকেই অগ্রসর হবে, এটা আমরা সাধারণ জ্ঞান থেকে জানি। বাট লব্ধি বল কি বলে? লব্ধি বল বলে এই যে বিন্দুটা, ঠিক আছে, ঠিক আছে, এই দিকে 5 নিউটন বল ক্রিয়া করতেছে, ঠিক আছে। এখন এই দিকের 15 নিউটনের মধ্যে 5 নিউটন বল ক্রিয়া করে, 5 নিউটন বল ক্রিয়া করে এইটাকে নষ্ট করতে, এই সাইডের 5 নিউটন বলটাকে নিষ্ক্রিয় করতে, এবং অবশিষ্ট যে 10 নিউটন বল থাকে ওই বলটা অ্যাকচুয়ালি কাজে লাগে এই বস্তুটাকে ওই দিকে নিয়ে যেতে, ওই দিকে নিয়ে যেতে। বুঝতে পারছো? তাহলে এই যে অবশিষ্ট বলটা ছিল এইটাই লব্ধি বল। তুমি যদি এটাকে একটু সূত্র দিয়ে ব্যবহার করো, এফ নেট ইজ ইকুয়াল, কি জানি আমরা সূত্রটা কি পড়ছিলাম, বড় বল থেকে ছোট বলটা বাদ, তাহলে আমি এখানটা থেকে যদি F2 মাইনাস F1 করি, তাহলে আমাদের কত, 15 মাইনাস 5 ইজ ইকুয়াল কত, 10 নিউটন। এই যে আমাদের লব্ধি বল। আগের বার লব্ধি বল ছিল দেখি বস্তুটা এই দিকে আসতেছিল, এবার লব্ধি বল আছে দেখি বস্তুটা ওই দিকে যাইতেছিল। এখন মানে আমি বলতে চাইলাম আগের বার লব্ধি বলটা এই দিকে ক্রিয়া করতেছিল, তাই বস্তুটা এই দিকে আসতেছিল। এবার কা লব্ধি বলটা ওই দিকে ক্রিয়া করতেছে, বস্তুটা যাইতেছে ওই দিকে। ধরতে পারছো? আসো এবার তাহলে আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখি। এবার আমি বললাম এইটাও 5 নিউটন বলে টানা হচ্ছে, এইটাও 5 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে এখন বস্তুটা কি হবে বলো তো? আগের বার লব্ধি বল, প্রথমবার লব্ধি বল ছিল এই দিকে, তাই বস্তুটা এই দিকে আসতেছিল। দ্বিতীয়বার লব্ধি বল ছিল ওই দিকে, 10 নিউটন লব্ধি বল ছিল ওই দিকে, বস্তুটা ওই দিকে যাইতেছিল। বাট এবারটা কি হবে? এবার এও টানতেছে 5 নিউটন, ও টানতেছে 5 নিউটন। তাহলে কি হবে বলো তো? এবার যদি তুমি লব্ধি বল বের করো, এফ নেট কত হবে? তাহলে বড় বল বিয়োগ ছোট বল, আমরা ধরলাম এইটা, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হয়? 0 নিউটন। অর্থাৎ এবার আমাদের কোনো, এটা অন না কিন্তু এটা 0 নিউটন, এটা 0 নিউটন। আচ্ছা, তাহলে এবার যেহেতু লব্ধি বল 0, তাহলে আমাদের বস্তুটা কি আর কোথাও যাবে, আর কোথাও অগ্রসর হবে? এই বস্তুটা আগে যেমন এই দিকে এবং তারপর এই দিকে যাইতেছিল, বাট এবার কি এই যে বিন্দুটা আর কোনো নড়বে? ডান দিক বা বাম দিক নড়বে? নড়বে না, সে এই জায়গাটার মধ্যেই স্থির হয়ে থাকবে। আর এই স্থির হয়ে থাকাটাই হচ্ছে ভারসাম্য সৃষ্টি করা। বুঝছো? যখন কোনো একটা বস্তু কোনো একটা জায়গায় স্থির অবস্থায় থাকবে, তার কোনো নড়াচড়া নাই, তার উপর কোনো বলের কাজ নাই, তখন ওই ওই সিচুয়েশনটা বা ওই অবস্থাটাকে বলা হয় ভারসাম্য সৃষ্টি করা। আর ফিজিক্সের ভাষায় কোনো একটা বস্তু ভারসাম্য সৃষ্টি করে যখন তাদের লব্ধি বলের মান 0 হয়। বুঝছো? আর লব্ধি বল কখন 0 হয় দেখছো? আর লব্ধি বল কখন 0 হয় এখানটা আমরা বের করলাম, এফ নেট ইজ ইকুয়াল 0। আবার এফ নেট ইজ ইকুয়াল কি বলতো? F2 মাইনাস F1 ইজ ইকুয়াল 0। এখন এইটাকে এইভাবে লেখা যায় না, F1 ইজ ইকুয়াল F2। অর্থাৎ দুইটা বল যখন বিপরীতমুখী ক্রিয়া করে, তখন দুইটা বলের মান যদি সমান হয় তখনই তারা সাম্যাবস্থা সৃষ্টি করবে, তখনই তারা সাম্যাবস্থায় থাকবে, না এইদিকে যাবে না ওই দিকে যাবে। আর এই যে সাম্যাবস্থা সৃষ্টি করলো যেই পয়েন্টটাতে, যেই পয়েন্টটাকে এটাকে বলা হয় সাম্য বিন্দু। সাম্য বিন্দু। বুঝতে পারছো? তাহলে এই যে বলের ভারসাম্য বলতে বোঝায় এমন একটা সিচুয়েশন যেইখানটাতে কোনো একটা পয়েন্ট নড়বে না, যেইখানটাতে এই পাশের বলের মান এবং এই পাশের বলের মান সমান হবে। ওই সিচুয়েশন বা অবস্থাটাকেই বলা হয়
ভারসাম্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না বলের ভারসাম্য সৃষ্টি হওয়ার শর্তটা কি বলতো? শর্ত কি বলতে পারি? যে লব্ধির ভ্যালু শূন্য যখন হয়, দুটি বলের লব্ধি যখন শূন্য হয়, কখন? যদি বলদ্বয় বিপরীতমুখী ক্রিয়া করে, একটা এই দিকে আর একটা এই দিকে। অর্থাৎ একটা বল যদি এই দিকে ক্রিয়া করে আর একটা বল ক্রিয়া করবে এই দিকে, তখন লব্ধি ইজ ইকুয়াল শূন্য। আর লব্ধি ইজ ইকুয়াল শূন্যকে আর কি লেখা যায়? যে F1 ইজ ইকুয়াল F2। বুঝছো? এইটাই হচ্ছে বলের ভারসাম্য হওয়ার শর্ত। বুঝছো? আর বলের ভারসাম্য হলে একটা সাম্য বিন্দু পাওয়া যায়। ওই সাম্য বিন্দুতেই বলটা, মানে ওই সাম্য বিন্দুতে এই বস্তুটার উপরে এই দিকেরও যা আকর্ষণ বল, এই দিকেরও তা আকর্ষণ বল, এই দিকের যা বিকর্ষণ বল, এই দিকেও তা বিকর্ষণ বল, অর্থাৎ বলের মান সমান। বুঝতে পারছো? এখন এই যে বলের ভারসাম্য এবং সাম্য বিন্দু, এই কনসেপ্টটা কাজে লাগবে আমাদের এই ম্যাথটা সলভ করতে। বুঝছো? আসো দেখি কিভাবে কাজে লাগে। তো তোমরা যদি বোর্ডের কোশ্চেনটার দিকে দেখতে পারো, দুইটা চার্জিত বস্তু দিচ্ছে যার নাম এ এবং বি, এবং দিয়ে বলছে এ এবং বি এর সংযোগ রেখা বরাবর কোথায় আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল ভারসাম্য সৃষ্টি করবে। এখন আমাদের কনসেপ্ট থেকে তো আমরা দেখছি ভারসাম্য সৃষ্টি হয় কোথায়? সাম্য বিন্দুতে, রাইট? সাম্য বিন্দুতে। এখন আমাদের টার্গেট হবে এই দুইটা আধানের মধ্যবর্তী কোন বিন্দুটাতে সাম্যাবস্থা সৃষ্টি হবে, অর্থাৎ এই দুইটা আধানের মধ্যবর্তী কোথায় সাম্য বিন্দু পাওয়া যাবে। ওই সাম্য বিন্দুটা পাইলেই আমরা বলতে পারবো ওই জায়গায় ভারসাম্য সৃষ্টি হবে। এখন সাম্য বিন্দু খুঁজতে আমাদের ব্যবহার করতে হবে একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। সাম্য বিন্দু খুঁজে বের করার জন্য আমাদের একটা পজিটিভ চার্জ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পজিটিভ 1 কুলম। এই পজিটিভ 1 কুলম চার্জটার সাহায্যে আমরা এই দুইটা চার্জের মধ্যবর্তী সাম্য বিন্দু বের করব। এই পজিটিভ 1 চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। এই চার্জটা দিয়ে টেস্ট করে করে সাম্য বিন্দুটা খুঁজে বের করতে হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, এখন বলছে আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল। আমরা যে সাম্যবিন্দু খুঁজে বের করব, সাম্যবিন্দু খুঁজে বের করার ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে। এখন আমাদের সৃষ্ট বল কয় প্রকৃতির বলো তো? একটা হচ্ছে কি আকর্ষণ ধর্মী, রাইট? আকর্ষণ ধর্মী বল হইতে পারে। আরেকটা বল হইতে পারে কি বলতো? বিকর্ষণ ধর্মী, না? বিকর্ষণ বিকর্ষণ ধর্মী বল হইতে পারে। এখন আমাদের এই সাম্যবিন্দু খুঁজে বের করার জন্য আকর্ষণ ধর্মী বলের জন্য একটা নিয়ম আছে, বিকর্ষণ ধর্মী বলের জন্য একটা নিয়ম আছে। নিয়মটা কি? এখন আমাদের দেয়া আধান দুইটা যদি সমধর্মী হয়, অর্থাৎ সেখানটায় যদি বিকর্ষণ হয়, পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ। এখন মনে করো আমাদের যেই দুইটা বল দেয়া আছে, সরি দুইটা আধান দেয়া আছে, এই দুইটা আধানের প্রকৃতি পজিটিভ অথবা পজিটিভ অথবা নেগেটিভ অথবা নেগেটিভ, অর্থাৎ হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এমন ক্ষেত্রে এই যে সাম্যবিন্দুটা আছে, যেটা আমরা পজিটিভ 1 কুলম দিয়ে বের করব, সেই সাম্যবিন্দুটা পাওয়া যায় হচ্ছে এদের এই যে সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখার ভিতরের কোনো একটা বিন্দুতে। এবং ওই কোনো একটা বিন্দুটা হয় এই দুইটার মধ্যে যেই ছোট চার্জ আছে সেই ছোট চার্জটার কাছাকাছি। এখন ধরো আমি বললাম এইটার চার্জ হচ্ছে পজিটিভ 30 কুলম এবং এইটার চার্জ হচ্ছে পজিটিভ 50 কুলম। চিহ্নর হিসাব বাদ। এখন বলতেছি ছোট, অর্থাৎ যেটা মানে ছোট। 50 আর 30-র মধ্যে কে ছোট? নিশ্চয়ই 30 ছোট, অর্থাৎ 30 কুলম চার্জটা ছোট। তাহলে এই 30 কুলম চার্জটার কাছাকাছি কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে যদি আমরা পজিটিভ 1 কুলম রাখি, এই কাছাকাছি কোনো একটা বিন্দুতে পজিটিভ 1 কুলম চার্জটা রাখি, তাহলেই আমাদের সাম্য বিন্দুটা পাওয়া যাবে। অর্থাৎ পজিটিভ 1 কুলম চার্জের কাছাকাছি কোনো একটা বিন্দুতে সাম্য বিন্দু পাওয়া যায়। বুঝতে পারছো? এই কনসেপ্টটা এখানটায় লেখা আছে যে যদি চার্জটা সমধর্মী হয়, অর্থাৎ পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে, এই যে পরস্পরকে বিকর্ষণ করে, তখন এই সাম্য বিন্দুটা থাকবে
এই যে পজিটিভ 1 কুলম্ব চার্জ বসে যে সাম্যবিন্দুটা বের করব ওইটা থাকবে সংযোগ সরলরেখার ভিতরে, এই যে দুইটা সংযোগ সরলরেখার ভিতরের কোন একটা বিন্দুতে, এবং ওই কোন একটা বিন্দুটা হবে ছোট চার্জের কাছাকাছি। দেখো এই যে সাম্যবিন্দুটা হবে ছোট চার্জের কাছাকাছি। বুঝতে পারছো? এই কনসেপ্টটা লেখা। এখন আমি যদি বলি, এখন ছোট চার্জ থেকে যদি এক্স দূরত্বে যদি সাম্যবিন্দু পাওয়া যায়, মনে করো ছোট চার্জ থেকে এক্স দূরত্বে সাম্যবিন্দু পাওয়া যায়, তাহলে এই বড় চার্জটা থেকে এই বিন্দুটা দূরত্ব কত হবে বলতো? এই গোটাল দূরত্ব যদি আর হয়, তাহলে এই এতটুক দূরত্ব কত হবে? নিশ্চয়ই আর মাইনাস এক্স মিটার হবে, রাইট? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন ধরো আমি দুইটা চার্জ নিলাম, মনে করো দুইটা চার্জ নিলাম, এবার দুইটা চার্জ আকর্ষণধর্মী হবে, দুইটা চার্জ হবে আকর্ষণধর্মী। একটা ধরো পজিটিভ যদি হয়, আরেকটা হবে নেগেটিভ, অথবা একটা যদি নেগেটিভ হয় আরেকটা হবে পজিটিভ, অর্থাৎ এই দুইটা আকর্ষণধর্মী হবে। সেই ক্ষেত্রে এদের মধ্যবর্তী সাম্য বিন্দুটা কোথায় হবে? সেই ক্ষেত্রে সাম্য বিন্দুটা এই যে সংযোগ সরলরেখার মধ্যবর্তী কোনো একটা স্থানে হবে না। এই সাম্য বিন্দুটা তখন হয় এই সংযোগ সরলরেখার বাহিরের কোনো একটা বিন্দুতে, সংযোগ সরলরেখার বাহিরের কোনো একটা বিন্দুতে। এখন বাহিরের তো এই দিকেও আছে, এই দিকেও আছে, কোন দিকের বাহিরের হবে? এখানটাও সেম, যেইটা ছোট চার্জ, মনে করো এবার আমি বললাম এইটা হচ্ছে পজিটিভ 50 কুলম্ব, বা এইটা হচ্ছে নেগেটিভ 50 কুলম্ব, এবং এইটা হচ্ছে পজিটিভ 30 কুলম্ব। এখন বলো তো কোনটা ছোট, কোন মানটা ছোট? নিশ্চয়ই পজিটিভ 30 থেকে ছোট না। এখানটায় শুধুমাত্র মান নিয়ে কনসিডার করব, চিহ্ন কি হয় হোক, আমরা দেখব কোনটা ছোট চার্জ। নিশ্চয়ই 50 বড় আর 30 ছোট। তার মানে এই যে এবারকার আকর্ষণধর্মী বা বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে সাম্যবিন্দুটা হবে এই সংযোগ রেখার বাহিরের কোনো বিন্দুতে, এবং বাহিরের কোনো বিন্দুটা হবে এই ছোট চার্জ থেকে কাছাকাছি কোনো একটা বিন্দুতে, অর্থাৎ এই যে এইটা। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন এই কনসেপ্টটাই আমি লিখে রাখছি এইখানে। যদি বিপরীতধর্মী চার্জ হয়, অর্থাৎ চার্জদ্বয়ের প্রকৃতি যদি আকর্ষণধর্মী হয়, আকর্ষণধর্মী হলে সাম্যবিন্দু থাকবে সংযোগ সরলরেখার বাহিরে, এই যে সংযোগ সরলরেখার বাহিরের দিকে। এখন কোন সাইডের বাহিরে? সেটা হচ্ছে ছোট চার্জের দিকে। এখান থেকে ছোট চার্জ কোনটা? 30 কুলম্ব ছোট চার্জের বাহিরে, এই যে এই বিন্দুটাতে সাম্যবিন্দু পাওয়া যাবে। এখন আমি যদি বলি এই ছোট চার্জ থেকে সাম্যবিন্দুর দূরত্ব হচ্ছে কত? এক্স মিটার। এখান থেকে এটা দূরত্ব এক্স মিটার, তাহলে এই বড় চার্জটা থেকে এটা দূরত্ব কত হবে বলতো? অর্থাৎ এইখান থেকে এইটুকের দূরত্ব কত হবে? এদের মধ্যবর্তী দূরত্ব ছিল আর, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল আর, আবার এইখান থেকে ওইখানটা দূরত্ব এক্স ধরছে। তাহলে এবারকার বড় চার্জ থেকে এই সাম্যবিন্দুর দূরত্ব হবে আর প্লাস এক্স, রাইট? বলা যায় না? এতটুক বুঝছো? যদি এতটুক বুঝো, তাহলে আমরা আমাদের ম্যাথ করার জন্য পুরাপুরি রেডি। আমাদের কনসেপ্টের পার্ট পুরাপুরি শেষ। এখন আমরা ধামাধাম ম্যাথ করতে পারবো। বুঝছো? জাস্ট তোমরা এই জিনিসটা মনে রাখো, এগুলা থিওরি বিশ্লেষণ করে পাওয়া গেছে। আমি তোমাদের থিওরি বিশ্লেষণটা দেখাই নাই, ওটা দরকার নাই। তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা তোমরা মাথার মধ্যে রাখবা, এইটাকে কাজে লাগাবো, ধামাধাম ম্যাথ করবো। তো চলো এখন ম্যাথ করা যাক। তো এখন আমরা আমাদের অ্যাকচুয়াল যে ম্যাথটা আছে, ম্যাথটার যদি দিকে তাকাই তাহলে দেখতে পারবো দুইটা চার্জিত বস্তু দিছে, মধ্যবর্তী দূরত্ব আর ইজ ইকুয়াল, মনে করো এবার দিছে 4 মিটার। আচ্ছা, দিয়ে বলছে যে এ এবং বি এর সংযোগ সরলরেখা বরাবর কোথায় আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল ভারসাম্য সৃষ্টি করবে। তাহলে ওই যে ভারসাম্য দেখে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের সাম্য বিন্দু বের করতে হবে। এখন সাম্য বিন্দু বের করতে যে আমরা দেখলাম আমাদের দেওয়া আধান দুইটাই পজিটিভ, অর্থাৎ দুইটাই কি সমধর্মী চার্জ, অর্থাৎ বিকর্ষিত হবে, এখানে বিকর্ষণ বল কাজ করবে।
তাহলে যদি দুইটা সমধর্মী বল হয় সেই ক্ষেত্রে কোথায় সাম্য বিন্দুটা হয় সেটা আমরা আগে থেকেই জানি না। অর্থাৎ যদি এখন আমাদের জিনিসটা এইরকম হয় যে এইটা হচ্ছে আমাদের পজিটিভ 15 কুলম এবং এইটা হচ্ছে আমাদের পজিটিভ 20 কুলম এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে হচ্ছে কত, মধ্যবর্তী দূরত্ব r ইজ ইকুয়াল 4 মিটার। এখন যেহেতু দুইটাই পজিটিভ চার্জ, তাহলে সাম্যবিন্দু খোঁজার জন্য আমাদের একটা যে পজিটিভ 1 কুলম অর্থাৎ টেস্ট চার্জটা বসাবো ওইটা কোথায় হবে, সেটা নিশ্চয়ই এদের দুইটা সংযোগ সরলরেখা বরাবর, অর্থাৎ এই সংযোগ সরলরেখার মাঝামাঝি কোনো একটা জায়গায়, এবং ওই জায়গাটা হচ্ছে এটার মধ্যে থেকে ছোট চার্জ যেটা আছে ছোট চার্জটার কাছাকাছি ধরলাম, সেটা হচ্ছে এই যে এইখানটায় যদি আমরা 1 কুলম চার্জ বসাই তাহলেই আমরা আমাদের সাম্যবিন্দু ক্যালকুলেশন করে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আসো এখন যখন আমরা এই ছোট চার্জের কাছাকাছি বসাইলাম তাহলে এতটুকুর দূরত্ব কত হবে বলতো। ধরলাম ছোট চার্জ থেকে x মিটার দূরত্বে পজিটিভ 1 কুলম চার্জ বসাইছি, তাহলে ছোট চার্জ থেকে যদি এই বিন্দুটার দূরত্ব হয় x মিটার, তাহলে বড় চার্জ থেকে এই দূরত্বটা কত হবে বলতো। যেহেতু গোটালটার দূরত্ব 4 মিটার এবং এতটুক x মিটার, তাহলে এতটুক কত হবে বলতো, নিশ্চয়ই 4 মাইনাস x মিটার, রাইট। পুরাটা থেকে এতটুক বাদ দিলেই এতটুকের দূরত্ব পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে কাহিনীটা করলাম এইটাই যদি আমরা একটু লিখি, লিখার মাধ্যমে যে ধরি উপরের যে চিত্রের মাধ্যমে কথাটা লিখছি ওইটারই এখানটা একটু ভাষায় লিখছি যে ধরি এ এবং বি সংযোগ রেখার মধ্যবর্তী কোন স্থানে এবং এই মধ্যবর্তী কোন স্থানে এবং 15 কুলম চার্জ হতে x মিটার দূরত্বে যদি পজিটিভ 1 কুলম চার্জ x মিটার দূরত্বে পজিটিভ 1 কুলম চার্জ স্থাপনের জন্য আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল ভারসাম্য সৃষ্টি করবে। বুঝতে পারছো, এখানটা চিত্রটাই জাস্ট একটু কথায় লিখছে। এখন এইটা যদি আমরা লিখি, এখন শর্ত মতে কি হয় বলতো, শর্ত মতে কি হয় বলছে এখানটায় ভারসাম্য সৃষ্টি করবে, অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে বলাই আছে এখানে ভারসাম্য সৃষ্টি করবে। তাহলে ভারসাম্য সৃষ্টি হয় কখন বলতো, যখন লব্ধি বল শূন্য, যখন লব্ধি শূন্য হয়। আর লব্ধি শূন্য হওয়া মানে কি বলতো, যদি f1 ইজ ইকুয়াল f2, রাইট, f1 ইজ ইকুয়াল f2, এখানটাতেও সেম আমরা লিখবো f শর্ত মতে f1 ইজ ইকুয়াল f2। বুঝতে পারছো, বা এখন f1 f2 কোনটা এটা যদি আমি তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করাই, দেখো তো এইটা পজিটিভ 15 কুলম আর এটা পজিটিভ 1 কুলম, দুইটাই পজিটিভ। তাহলে এই 15 কুলম এই 1 কুলমটাকে ওই দিকটাতে বিকর্ষণ করবে না, বিকর্ষণ করবে তো। তাহলে ওই বিকর্ষণ বল, অর্থাৎ আমরা যদি এটা একটু চিত্রের মাধ্যমেও দেখাই, যে মনে করো এইটা আমাদের পজিটিভ 1 কুলম, হ্যাঁ, আর এইখানটায় আছে আমাদের পজিটিভ 15 কুলম। এখন এই 15 কুলমটা এইটাকে এই দিকটাতে বিকর্ষণ করবে না, এটা সরায় ওই দিকটাই দিবে না, দিল। এখন এই যে যেই বলটাতে ওই দিকে সরাইতেছে ওইটাকে আমরা ধরলাম f1। বুঝতে পারছো, আবার ধরো এই যে পজিটিভ 20 কুলম এবং এইখানে আছে পজিটিভ 1 কুলম, দুইটাই পজিটিভ, তাহলে পজিটিভ 20 কুলম পজিটিভ 1 কুলমকে এবার এই দিকটাতে বিকর্ষণ করবে না। তাহলে এইখানটায় যদি থাকে পজিটিভ 20 কুলম, তাহলে এই পজিটিভ 20 কুলম এইটাকে এবার এই দিকটাতে বিকর্ষণ করবে না। তাহলে এবার এই বলটাকে আমরা যদি ধরি f2, বুঝতে পারছো, এইটা হচ্ছে f2। তাহলে এখন ওইটা যদি হয় তাহলে আসো হিসাব করি। এখন আমি এই বলগুলোর যদি পরিচয়গুলো একটু লিখি, যে f1 এর ক্ষেত্রে বলো তো q1 ইজ ইকুয়াল কত, q1 ইজ ইকুয়াল কত, f1 এর ক্ষেত্রে q1 ইজ ইকুয়াল হবে 15 কুলম। q2 কত হবে বলো তো, q2 হবে এই চার্জের সাথে তুলনা হচ্ছে না, তার মানে q2 হবে পজিটিভ 1 কুলম। k এর ভ্যালু তো আমরা সবাই জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম পার কুলম স্কয়ার।
আচ্ছা, এটা তো গেল। এখন এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা r1 লিখি, তাহলে এই r1 এর ভ্যালু কত হবে বলতো? এই 15 আর এই 1, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? x মিটার। তাহলে এটা হচ্ছে x মিটার। বুঝতে পারছো f1 এর ক্ষেত্রে। আর এবার যদি আমরা f2 এর ক্ষেত্রে লিখি, যে f2 এর ক্ষেত্রে কি লেখা যায়? f2 এর ক্ষেত্রে যদি আমরা লিখি যে q1 কত কুলম্ব হয় বলতো? এবার q1 কোনটা হবে? এইটা আর এইটার মধ্যে তুলনা হচ্ছে, তাহলে আমরা এই যে +20 কুলম্ব এইটাকে ধরলাম q1, এবং তাহলে q2 কত হবে বলতো? তাহলে এই যে 1 কুলম্ব যেটা আছে সেটা, পজিটিভ 1 কুলম্ব। কে এর ভ্যালু কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, এটা তো গেল। এখন এদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি r2 ধরি, অর্থাৎ +20 কুলম্ব এবং +1 কুলম্ব, এদের মধ্যবর্তী দূরত্বটা কত বলতো? 4 - x, r2 = 4 - x মিটার। আমাদের জিনিসগুলো রেখে শেষ, এখন আমরা ম্যাথ করার জন্য রেডি সবকিছু। এটাকে একটু সাইডে লিখি, এইখানটাতে লিখি। শর্ত মতে f1 = f2, ঠিক আছে? এখন f1 কি? f1 মানে বা k × q1 q2 / r1 স্কয়ার। আর f2 এর ভ্যালু কত? k, সেম ভাবে q1 × q2 / r2, তার উপরে হচ্ছে স্কয়ার। আবার লেখা যায় যদি বা। এখন দেখো তো দুই পাশেই সমান, এটাও কে মানগত দিক থেকে সমান, তাহলে এটাকে যদি বাদ দেওয়া যায়, বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি? এখন মানগুলো বসাও তো। q1 এর ভ্যালু কত? q1 এর ভ্যালু কত? এই যে আমরা লিখে রাখছি +15 কুলম্ব, তাহলে লিখলাম 15 কুলম্ব। q2 এর ভ্যালু কত? 1। r1 স্কয়ার, r1 এর ভ্যালু কত? এই যে x মিটার, তাহলে x এর উপরে স্কয়ার, ঠিক আছে? এখন আসো এটার ক্ষেত্রে, f2 এর ক্ষেত্রে এর জিনিসগুলো দেয়া আছে না, তাহলে q1 কত? 20 কুলম্ব, q2 কত? 1 কুলম্ব, r2 এর ভ্যালু কত? 4 - x, 4 - x, তার উপর হচ্ছে হোল স্কয়ার, রাইট? এখন আলটিমেটলি আমরা যদি এই x এর মানটা বের করতে পারি, কোনোভাবে যদি x এর মানটা বের করতে পারি, তাহলেই তো আমাদের ম্যাথের ক্যালকুলেশন শেষ, আমাদের অ্যান্সার বের করা শেষ। এখন ওই x এর মানটা বের করার জন্য আমরা x গুলোকে একদিকে রাখবো, অর্থাৎ আনলাম, এবং বাকি সংখ্যাগুলোকে অন্যদিকে আনলাম। তাহলে এই 15টা যদি এইদিকে আনা যায়, তাহলে কি আসবে? তাহলে 15, 20 / 15, রাইট? এখন এই দুইটার উপরে স্কয়ার আছে, এটাকে আমরা একবারে হোল স্কয়ার লিখলাম। লিখা যায় না? লিখা যায়। এবং তারপরে এটাকে একটু ক্যালকুলেশন করি, 4 × 5 = 20, 3 × 5 = 15, অর্থাৎ এইখানটা আছে 4/3। তাহলে এটাকে যদি লিখি বা, সেম ভাবে 4 - x / x, এবং স্কয়ারটা এদিকে সে রুট করলাম, আছে 4 / 3 থাকুক। একটু সাইডে লিখি, বা কি লেখা যায়? এখন এই যে 4 - x, এইটাকে আরেকটু ভাঙায় লেখা যায় না? এটাকে যদি আমি লিখি, এখানটাই লিখি, এখানটায় যদি আমরা লিখি 4 এর নিচে যদি x দেই, এই যে -x / x = √4/3, আমি লিখতে পারি না? এখানটায় এই লাইনটারই লসাগু লাইন হচ্ছে এইটা। এবার আমরা লসাগু থেকে ওই লাইনটা বানাইলাম, যে 4 এর নিচে x, এই x এর নিচে x, মাঝখানে এই যে বিয়োগ ছিল, বিয়োগ। বুঝছো? তাহলে এটা যদি হয়, তাহলে এই লাইনটা হচ্ছে এরকম হয় যে 4 - x মাইনাস এই x আর এই x কাটাকাটি করলে কত আসে? 1 = √4/3। আচ্ছা, বা আমরা যদি 4/x রাখি, এই 1টাকে ওইদিকে পার করে দেই, কি আসবে বলতো? 4/3 +1। আচ্ছা, বা
বা আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা, তাহলে এক্সটাকে ওই দিকে নিয়ে যাই। তাহলে এক্স ইজ ইকুয়াল কি আসবে বলো তো, 4 ডিভাইডেড বাই √4/3 পজিটিভ 1, এটাই তো আসবে, রাইট? এই ক্যালকুলেশন পারাটা কিন্তু খুব জরুরি। তুমি সব বুঝলা, ক্যালকুলেশনে যে আটকাইলা তাহলে কিন্তু হবে না, এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। যদি কারো কাছে ক্যালকুলেশনটা কঠিন মনে হয়, তাদের উদ্দেশ্যে বললাম। তো এখন এইটাকে যদি ক্যালকুলেশন করা যায়, 4 ডিভাইডেড বাই √4 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এই যে শেষ কাহিনী। অতএব x ইজ ইকুয়াল 1.85 মিটার। শেষ, আমাদের ম্যাথ শেষ। আচ্ছা, এটাকে 15 না, এটাকে তুমি 16ও বলতে পারো। তো আমাদের 1.86 মিটার শেষ। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল, আমাদের সাম্যবিন্দুটা তৈরি হবে এই যে 15 কুলম্ব চার্জ হতে x মিটার দূরত্বে, অর্থাৎ 15 কুলম্ব চার্জ হতে 1.86 মিটার দূরত্বে এই সাম্যবিন্দুটা পাওয়া যাবে। বুঝতে পারছো? অর্থাৎ এই যে x এর মান, এই x এর মান এবার দাঁড়াচ্ছে 1.86 মিটার। এই জায়গাটার মধ্যেই, এই চার্জটার মধ্যে মানে এই জায়গাটায় এই চার্জ দুইটা ভারসাম্য সৃষ্টি করবে। এই জায়গাটাই দুইটা বল পরস্পরের সমান এবং বিপরীত দিকে কাজ করবে, ওই জায়গাটাতেই লব্ধি বল শূন্য হবে। বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা হচ্ছে কোথায়? এই জায়গাটা হচ্ছে কোথায়? 15 কুলম্ব চার্জ হতে, নাকি 15 কুলম্ব চার্জ হতে এই দিক থেকে এই জায়গাটা হচ্ছে 1.86 মিটার দূরত্বে। আমি যদি বলি তাহলে 20 কুলম্ব চার্জ হতে ওই জায়গাটার দূরত্ব কত? তাহলে হচ্ছে 4 - x মিটার দূরত্বে। অর্থাৎ তুমি তখন করবা, অতএব যদি বলি, অতএব 20 কুলম্ব থেকে দূরত্ব, 20 কুলম্ব হতে দূরত্ব 4 - x। এখন 4 তো 4, x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত কই বের করলাম? 1.86। এখন এইটা ক্যালকুলেশন করে যেই মানটা বের হবে সেইটা হবে তোমার এই যে 20 কুলম্ব চার্জ হতে দূরত্ব। বুঝতে পারছো? ম্যাথটা খুবই সুন্দর। কনসেপ্ট গুলো আগে ওই যে ওখানটা লিখে দিয়েছিলাম, বুঝাইছিলাম, এবং এই ম্যাথটা করার পর এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা তোমাদের পারতে হবে। তোমরা এটা যদি আরেকবার করো তাহলে ক্যালকুলেশনটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। বুঝতে পারছো? তো এই ছিল সমধর্মী চার্জের ক্ষেত্রের কনসেপ্ট এবং ম্যাথ এবং তার সলভ। তো আশা করি ম্যাথটা ধরতে পারছো। কঠিন কোনো কিছুই নাই, কঠিন খালি মানে বুঝার বিষয় হচ্ছে এই যে এই বিন্দুটা কোথায় সৃষ্টি হবে এবং এই ভারসাম্য মানে কি, এটা যদি বুঝতে পারো এবং ক্যালকুলেশন যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, এই রিলেটেড 1000টা ম্যাথ করতে পারবা। বুঝতে পারছো? তো চলো এই রিলেটেড এবার একটা এই যে বিপরীত ধর্মী চার্জ দিয়ে করা যায়, অর্থাৎ আকর্ষণ ধর্মী চার্জ দিয়ে একটা ম্যাথ করা যায়। তো বিপরীত ধর্মী চার্জ দিয়ে ম্যাথ করার জন্য আমাদের আগের উদ্দীপকটাই আছে, বাট এবার আমরা কি করছি, জাস্ট আধানগুলা চেঞ্জ করে দিয়েছি। একটা হচ্ছে -10 কুলম্ব আর একটা হচ্ছে +15 কুলম্ব, দুইটা বিপরীত ধর্মী চার্জ। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ হবে এবং আমাদের জানতে চাইছে এদের দ্বারা এই আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল কোথায় ভারসাম্য সৃষ্টি করবে। ওই যে ভারসাম্য সৃষ্টি করা মানে আমাদের সাম্যবিন্দু খুঁজে বের করতে হবে। আর ভারসাম্য সৃষ্টি করার ক্ষেত্রে যে সাম্যবিন্দুটা, ওইটা আমরা খুঁজবো নিশ্চয়ই কোনো একটা +1 কুলম্ব চার্জ বসিয়ে, অর্থাৎ টেস্ট চার্জ দিয়ে আমরা সাম্যবিন্দুটা খোঁজার চেষ্টা করব। এখন দুইটা যেহেতু বিপরীত ধর্মী চার্জ এবং এদের মধ্যবর্তী আকর্ষণ হবে, তাহলে এই ক্ষেত্রে সাম্যবিন্দুটা কোথায় হবে? আমরা আগেই আমাদের কনসেপ্ট থেকে জানি যে সংযোগ সরলরেখার বাহিরের কোনো একটা বিন্দু হবে। এখন কোন দিকে বাহিরে? সেটা হচ্ছে ছোট চার্জের দিকে, অর্থাৎ ছোট চার্জ যেই দিকে আছে ওই দিকটার বাহিরে। অর্থাৎ আমি যদি বলি যে এইটা যদি হয় আমাদের দুইটা বস্তু, চার্জিত বস্তু, হ্যাঁ, এইটা যদি হয় দুইটা চার্জিত বস্তু, এটা -10 কুলম্ব এবং এইটা হচ্ছে +15 কুলম্ব, এটাদের সংযোগ সরলরেখা। এখন দুইটা যেহেতু বিপরীত ধর্মী চার্জ, তাহলে আমাদের
টেস্ট চার্জটা বসাইতে হবে বা সাম্য বিন্দু পাওয়া যাবে এই দুইটা সংযোগ সরলরেখার বাহিরে, মানে এই দুইটা চার্জের সংযোগ সরলরেখার বাহিরে এবং ছোট চার্জটার দিকের বাহিরে, অর্থাৎ এই দিকের কোনো একটা বিন্দুতে পাওয়া যাবে। এইখানে আমাদের টেস্ট চার্জটা বসাইতে হবে। বুঝতে পারছো? এখন এই দিকের কোন বিন্দুতে সেইটা আমরা বের করব। তো আসো এখন ম্যাথটা সলভ করা যাক। ও, এটার মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? এটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 4 মিটার। আচ্ছা, এখন আগের মতোই ধরি এ এবং বি সংযোগ রেখার মধ্যবর্তী কোনো স্থানে না, এবার হবে এ এবং বি সংযোগ সরল রেখার বাহিরের কোনো স্থানে, বাহিরের কোনো স্থানে এবং এবং এই যে এবার হচ্ছে নেগেটিভ নেগেটিভ 10 কুলম চার্জ হতে এক্স মিটার দূরত্বে, অর্থাৎ নেগেটিভ চার্জ হতে যদি এইটা এক্স মিটার দূরত্ব হয়, একটুকের দূরত্ব যদি এক্স হয়, তাহলে নেগেটিভ চার্জ হতে এক্স মিটার দূরত্বে পজিটিভ 1 কুলম চার্জ স্থাপনের জন্য আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল ভারসাম্য সৃষ্টি করবে। আচ্ছা, তাহলে এই মানে এই চার্জটা থেকে এই বিন্দুর দূরত্ব যদি এক্স হয়, তাহলে এই চার্জটা থেকে এইটার দূরত্ব কত হবে বলো তো? এইটা কত হবে? এইটা কত হবে? নিশ্চয়ই এই যে 4 প্লাস এক্স, এটা হবে হচ্ছে 4 পজিটিভ এক্স, এখান থেকে এটা 4 মিটার, আবার এইটা এক্স মিটার, তাহলে 4 প্লাস এক্স হলে এখান থেকে এটা দূরত্ব পাওয়া যায়। বুঝতে পারছো? জাস্ট এতটুকু বোঝার বিষয় ছিল। এখন একদম চোখ বন্ধ করে গণহারে ক্যালকুলেশন, আর কোনো কনসেপ্ট নেই এটার ভিতরে। ও না, আছে আরেকটা আছে, সেটা হচ্ছে ওই যে শর্ত মতে কি আমাদের এটা হচ্ছে কোথায় ভারসাম্য সৃষ্টি করবে? ভারসাম্য সৃষ্টি করে কখন? যখন লব্ধি বল শূন্য হয়, অর্থাৎ F1 ইজ ইকুয়াল যখন F2 হবে, তখনই ম্যাথটা সলভ করা যাবে। আসো তো এবার দেখা যাক। আচ্ছা, এখন ক্যালকুলেশন করো। আচ্ছা, তার আগে আবার ওই যে F1 এর ক্ষেত্রে প্যারামিটার গুলা কি কি বলো তো? Q1 কত? -10 কুলম, ঠিক আছে, -10 কুলম। তারপর কি আছে? Q2 কত? Q2 এর ভ্যালু কত? পজিটিভ 1 কুলম, ঠিক আছে। R1 এর ভ্যালু কত? এখান থেকে এর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা R1 ধরি, তাহলে এটা হচ্ছে কত? x মিটার। কে এর ভ্যালু কত বলো তো? এটা তো জানা মান, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, ঠিক আছে, এটাই। আচ্ছা, এরপরে কি আছে বলো তো? F2 এর জন্য যদি আমি বলি, F2 এর জন্য কি হবে? Q1 কত? Q1 এই যে এটা ধরলাম, +15 কুলম। Q2 কত? পজিটিভ 1 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব যদি R2 ধরি, সেটা কত হবে? এখানে 4 মিটার, এখানে x মিটার, 4 প্লাস x মিটার, 4 পজিটিভ x মিটার। আচ্ছা, তারপর কি আছে? কে এর মান আমরা জানি। আচ্ছা, আসো এখন ম্যাথটা ক্যালকুলেশন করা যাক। তাহলে এখানে কি আছে? তাহলে কে Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার, R1 স্কয়ার। এইখানটাতেও কে Q1 Q2 ডিভাইডেড বাই R2 স্কয়ার। এখন উভয় পাশে সেম মান, এই সমীকরণ থাকলে সমীকরণের ডান পাশে এবং বাম পাশে যদি সেম মান থাকে, তুমি এটাকে নেগলেক্ট করতে পারো, এটাকে মানটা নাই এটা চিন্তা করতে পারো। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা যায়, কি হয়? আমাদের মানগুলো আগে বসাই। তাহলে Q1 ইন্টু হচ্ছে কত? Q2, R1 স্কয়ার, R1 এর ভ্যালু কত? x এর উপর স্কয়ার। সেম ভাবে Q1, আচ্ছা মানগুলো বসাই নাকি? Q1 এর ভ্যালু কত ছিল? 20 কুলম, আমরা চার্জ নেই না, পজিটিভ 1 কুলম। আচ্ছা, তাহলে এখন আমাদের আবার F2 এর ক্ষেত্রে Q1 কত? 15 কুলম। Q2 কত? 1 কুলম। R2 কত? 4 পজিটিভ x, তার উপরে হচ্ছে হোল স্কয়ার,
এখন এইটাকে আমরা আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা, এক্স গুলাকে এক সাইডে আনলাম, 4 পজিটিভ অফ এক্স ডিভাইডেড বাই এক্স, দুইটার উপরে স্কোয়ার আছে তার মানে এটাকে হোল স্কোয়ার লেখা যায়, এবং সংখ্যাগুলোকে একদিকে আনলাম, এখানটা যদি 15 হয় এখানটা আছে কত 10, এটাকে যদি ক্যালকুলেশন করে কাটাকাটি লেখা যায় 3 5 15 5 2 10 পাওয়া যায়। বা এখন এই যে কি বলে স্কোয়ারটা যদি ওই দিকে যায় তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, লিখে দেই। এখন এইটাকে একটু ভাঙায় লিখি, 4 ডিভাইডেড বাই এক্স, এক্স বাই এক্স রুট ওভার 3/2 লেখা যায় না, এগুলা ইজি ক্যালকুলেশন। বা এখন এইটাকে একটু ভাঙাও, এক্স এক্স কাটলে হয় 1, অর্থাৎ 4/x ইজ ইকুয়াল প্লাস এই যে এখানটা আসবে 1, এখানটা আসে রুট ওভার 3/2, বুঝতে পারছো? বা এখন তুমি চাইলে ইজি করার জন্য ক্যালকুলেশন এটা এমন করতে পারো যে রুট ওভার 3/2 মাইনাস 1, তুমি এইখানকার ক্যালকুলেশনটাও করেই নিতে পারো। মানে আমি বলতে চাচ্ছি যে বা 4 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল, এই মানটা বের করো তো, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এই মানটা আসে কত 0.224, এখন ইজি হয়ে গেল। এখন 4 তুমি হচ্ছে এক্সটাকে ওই দিকে নিয়ে গেলা, এক্স ইজ ইকুয়াল এবং এটাকে নিচে আনলা 0.224, ক্যালকুলেশন করো 4 ডিভাইডেড বাই 0.224, ওরে বাবা মানটা অনেক বড় আসছে, ডাজন্ট ম্যাটার। অতএব এক্স ইজ ইকুয়াল 17.8 মিটার। অর্থাৎ এই 17.8 মিটার বলতে কি বোঝায়, এই যে আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল সেটা এই যে -2 কুলম্ব হতে এই দিকটাতে 17.8 মিটার দূরত্বে গিয়ে 17.8 মিটার দূরত্বে গিয়ে সাম্যাবস্থা তৈরি করবে, যেই জায়গাটায় লব্ধি শূন্য হবে এবং ভারসাম্য সৃষ্টি হবে। বুঝতে পারছো? তাহলে এইটা কোন দিক থেকে, এটা কোন দিক থেকে, এটা হচ্ছে -10 কুলম্ব থেকে, -10 কুলম্ব চার্জ হতে। বুঝতে পারছো? এখন এইটা যদি আমরা প্লাস 15 কুলম্ব চার্জ হতে জানতে চাই, 15 কুলম্ব চার্জ হতে কত দূরত্বে, ওই যে আমাদের বলছিলাম এটা হচ্ছে 4 প্লাস এক্স মিটার, তাহলে 4 পজিটিভ অফ এক্স, 4 তো থাকলো, এক্স এর ভ্যালু কত 17.8, এটা ক্যালকুলেশন করলে কত হবে 21.8, এত মিটার দূরত্বে এই নেগেটিভ 10 কুলম্ব হতে 17.1 কুলম্ব 1 মিটার দূরত্বে এই যে আধানদ্বয় কর্তৃক সৃষ্ট বল ভারসাম্য সৃষ্টি করবে। সেম ভাবে যদি ওইটা 15 কুলম্ব থেকে হিসাব করি, এই 15 কুলম্ব থেকে 21.8 মিটার দূরত্বে যে ভারসাম্য সৃষ্টি করবে। তো এই ছিল তোমাদের বলের ভারসাম্য রিলেটেড ম্যাথের কনসেপ্ট প্লাস ম্যাথ। এই কনসেপ্ট যদি তোমরা বুঝে থাকো, এই ম্যাথের ক্যালকুলেশন যদি তোমাদের জানা থাকে, তোমরা এই রিলেটেড বলের ভারসাম্য রিলেটেড গাইড বইয়ের তারপর টেস্ট পেপারে সব ম্যাথ করতে পারবা, একদম কনফার্ম থাকো। এই কনসেপ্ট মাথায় রাখবা, এই ক্যালকুলেশনটা ঠিক করবা, আর কিছু লাগবে না। তো এই জিনিসটা শেষ করার পর আজকে ক্লাসটা এখানেই থাক। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, গাইড বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো। তো দেখা হবে আগামী ক্লাসে, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।